নমঃ বিষ্ণুপাদ নমঃ বিষ্ণুপাদ কৃষ্ণপৃষ্ঠ ভূতলে শ্রীমতে জয় পতাকা সমিতি নামিনে নমাচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদর নগর গ্রাম তারিণী নমঃ বিষ্ণুপাদ কৃষ্ণপৃষ্ঠ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত সমিতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারিণী বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো আপনারা সবাই ভালো আছেন বাবা? হুম। আমরা যেটা করতে চাই তা হলো শিল প্রভুপাদের আমরা বিভিন্ন আহ আহ আমরা বিভিন্ন লীলা প্রভুপাদের এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই তো। আজকে আমরা প্রভুপাদের এর আগের দিনে আপনারা জানেন এই যে আপনারা এখন ইস্কনে যান, প্রসাদ পান, তাই না। এটা প্রভুপাদ কিভাবে প্রথম শুরু করেছিল, লাভ ফিস্ট, তাই না। সানডে লাভ ফিস্ট, সেটা কোথায়, 26 অ্যাভিনিউতে, সেটা কত মজা, কিভাবে প্রভুপাদ করলেন, সেটা শুরু করলেন। আপনাদের আহ সেই কথাগুলো, প্রভুপাদের সেই কষ্টের কথা বা সেই আনন্দের কথা, সেই শুরুর কথা আপনাদের আমি বলেছি, মনে আছে একটু? মনে না থাকলেও একটু তো মনে আছে যে এই প্রীতি ভোজ প্রভুপাদ শুরু করেছিলেন এবং উনি বলেছিলেন যে আসলে এই প্রসাদ পাওয়ানোর, এই যে যে বিনা পয়সায় সবাইকে প্রসাদ দিতে শুরু করেছিলেন প্রভুপাদ, এটার উদ্দেশ্য ছিল সবাই এসে ভগবানের প্রসাদ পেয়ে যেন এই এই জড় জগতের বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হয়। জড় জগতের বন্ধন, দ্যাট মিনস আসলে এটা একটু অনেক বেশি ডিপের কথা, তা নয়। মানে সবাই যেন ভগবানের প্রতি আকৃষ্ট হয়, ভগবানের মুখের ভগবান প্রসাদ মানে কি, ভগবান যেটা নিয়েছেন এবং সেটা আবার আমাদের কাছে দিয়ে দিয়েছেন, ঠিক না। উনি উনি তো আমরা ভগবানের কাছে দিই, তাই না। অনেকে বলে আপনারা থালা ভর্তি করে দিচ্ছেন, আবার সেটা তো ওভাবেই থাকছে, তাহলে ভগবান খায় কোথায়, এরকম কিন্তু অনেকে বলে। কিন্তু আমরা জানি এই যে অন্নকূট উৎসব, আমরা সেখানে দেখেছি মাধবেন্দ্র পুরীপাদ শুরু করেছিলেন, তাই না। ওখানে প্রথম প্রথম গ্রামবাসীকে নিয়ে গোপালকে উদ্ধার করে কিভাবে এই যে চন্দন যাত্রা উৎসব শুরু হলো, তাই না। মাধবেন্দ্র পুরীপাদ সেটা শুরু করেছিলেন। হ্যাঁ, তারপরে আমরা কৃষ্ণলীলায়, তার আগে কৃষ্ণলীলায় ভগবান গিরি গোবর্ধন আহ তুলে ইন্দ্রর পূজা না করতে নিষেধ করে উনি অন্নকূট অন্নকূট অর্থাৎ গিরি গোবর্ধনের পুজো করতে গ্রামবাসীকে অনুরোধ করেছিলেন। হ্যাঁ, তারপরে আবার দেখলাম পরবর্তীতে চৈতন্য মানে চৈতন্য মহাপ্রভুর সময়কালে, তার চৈতন্য মহাপ্রভুর যিনি গুরু ছিলেন, হুম, দীক্ষা গুরু ঈশ্বর পুরীপাদ, তার দীক্ষা গুরু মাধবেন্দ্র পুরীপাদ, উনি উনিও কিন্তু আমাদের গিরি গোবর্ধনের সেই গোপালকে গোবর্ধন পর্বতের উপরে তার মন্দির এখনো আছে, সেখানেই কিন্তু আহ, এরকম অন্নকূট করতেন। তো ভগবান কি করেন, ভগবান চোখের দ্বারা খেতে পারেন, হাতের দ্বারা খেতে পারেন, উনি জাস্ট যে কোনো অঙ্গ দিয়ে, কেন তার প্রত্যেকটা অঙ্গ চিন্ময়, সর্বশক্তিমান ভগবান, তাই না বাবা। প্রত্যেকটা অঙ্গ তার চিন্ময়, সেই জন্য ভগবান সবকিছু দিয়ে সবকিছু করতে পারেন, আবার সবকিছু মানে করে আবার সেটা ফিরিয়েও দিতে পারেন। এই জন্য আমরা কিন্তু
প্রসাদ ভগবানকে নিবেদন করি, আবার সেগুলো সেভাবেই ভগবান আমাদের জন্য দিয়ে দেন। কারণ কি? ভগবান সর্বশক্তিমান, তাই না? উনি, উনার উনার ইচ্ছা, উনি সরাট পুরুষ, স্বাধীন পুরুষ, উনি যা ইচ্ছা তাই করতে পারেন, তাই না বাবা? তো এখন আমরা এই যে প্রসাদের মাধ্যমে শিল প্রভুপাদ চেয়েছিলেন সবাইকে ইসকনে আকৃষ্ট করতে, প্রসাদের মাধ্যমে। কেন? মানুষ না খেতে ভালোবাসে, তাই না? আর যদি বিনা পয়সায় খাবার পায় তাহলে তো মানুষ সেখানে লাইন ধরে চলে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোথাও যদি জানে যে এখানে টাকা দিতে হয় না খেতে গেলে, সেখানে অনেক অনেক লোক হয় না সেখানে বাবা, তাই তো? তো ওই রকম প্রভুপাদ আহ এটা বললেন যে আমি অনেক সবাইকে বিনা মূল্যে আমি ভগবানের প্রসাদ বিতরণ করব। এইভাবে আমেরিকায় প্রথম 26 এভিনিউতে প্রথম ম্যাসলেস গিফটস যে শপটা, সেই বাড়িতে প্রভুপাদ প্রথম এই মানে বিনা পয়সায় খাবারের অর্থাৎ কৃষ্ণ প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেন, যেটাকে আমেরিকাতে বলতো রবিবাসরীয় প্রসাদ, সানডে লাভ ফিস্ট। আর এখন কিন্তু সারা পৃথিবীতে প্রত্যেক ইস্কন মন্দিরেই এরকম ফিস্টের ব্যবস্থা আছে, তাই না? এটা গেল একটা দিক। প্রভুপাদের প্রচার ধারা, প্রসাদের মাধ্যমে মানুষকে ভগবানের পথে এনেছেন। আর মেইন আরো একটা ব্যাপার, সেটা হলো গ্রন্থের মাধ্যমে, তাই না? যত গ্রন্থ শিল প্রভুপাদ মানে লিখেছেন, সেগুলো প্রভুপাদ বলতেন এগুলো এক একটা বোমার মতো। এটা যদি কারোর গৃহে থাকে, কখনো না কখনো সেই বোমাটা মানে বাস্ট হবে। অর্থাৎ গৃহে থাকলেই কৃষ্ণ সেই গৃহে প্রবেশ করবেন এবং তাদেরকে ধীরে ধীরে কোনো না কোনো ভাবে ভক্তে পরিণত করবেন। এটা শিল প্রভুপাদের আহ মানে আহ ভাষ্য। আবার শিল প্রভুপাদ আরো বলেছিলেন যে এই গ্রন্থের প্রতিটি অক্ষর যেন আমরা যদি সবাই সেটা জিভ দ্বারা উচ্চারণ করি, পড়ি, আমাদের এটা, আমাদের হৃদয়টা কি হবে? মার্জন হবে। হ্যাঁ, হৃদয় মার্জন হয়ে পরিষ্কার হয়ে যাবে, যার ফলে আমরা আমাদের সেই পথ ধরে আমরা ভগবান, পরমেশ্বর ভগবান, পরমাত্মা, আত্মা, হ্যাঁ, পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে যেতে পারবো। কারণ উনি পরম সুন্দর, পরম ঐশ্বর্যশালী, পরম পবিত্র। তো ওনার কাছে যেতে হলে আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। তো প্রভুপাদ চেয়েছিলেন আমরা প্রভুপাদের গ্রন্থ সবাই যেন পড়ে, বুঝতে পেরেছেন? এখন এই গ্রন্থ পড়তে গেলে গ্রন্থ ছাপানো তো একটা বিশাল কাজ, তাই না? প্রেস লাগবে, তাই না? ছাপাতে কাগজ লাগে, ছাপাখানা দরকার হয়, ছাপার মেশিন দরকার হয়, কত কিছু কাজ। তো সেই কাজটাও প্রভুপাদ আমেরিকাতে 26 নম্বর ওই 26 26 এভিনিউ এর ন্যাসলেস গিফট শপের যে বাড়িটি, সেই বাড়িতে শুরু করেছিলেন। এই ছাপার মেশিন কিনারও একটা অদ্ভুত ইতিহাস আছে। আমরা এখন ভগবদ গীতা অ্যাজ ইট ইজ পড়ি, কত গ্রন্থ না প্রভুপাদের। এই গ্রন্থগুলো ছাপানো প্রভুপাদ কিভাবে শুরু করেছিলেন এই গ্রন্থ ছাপানোর জন্য? এখন যে আহ, মানে যে মেশিনটা প্রভুপাদ প্রথম শুরু করেছিলেন, কিনেছিলেন, সেটার কাহিনীটা আমি আজকে আপনাদেরকে বলবো। প্রথম ইসকনে যে গ্রন্থ ছাপানোর যে মেশিন প্রভুপাদ কিনলেন, সেটা কিভাবে কিনলেন সেটা আমরা আজকে, আমি একটু সেই সেই কথা বলবো। তারপর আমি আপনাদের সঙ্গে একটু গল্প করব, যদি আপনারা আমার সঙ্গে একটু গল্প করতে চান, আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, বা আপনাদের কিছু জানতে ইচ্ছে করে কিনা। হ্যাঁ, হ্যাঁ, এগুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে আমরা এই যে প্রিন্টিং মেশিন, হ্যাঁ,
গ্রন্থ ছাপানোর মেশিনটা প্রভুপাদ আমেরিকাতে প্রথম কিভাবে কিনেছিলেন, সেই গল্পটা আমরা প্রসাদের কথা শুনেছি। এখন সারা বিশ্বে, পৃথিবীতে আপনারা বিবিটির নাম শুনেছেন। যারা স্কনের সাথে যাতায়াত করেন, বিবিটি, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, হ্যাঁ, এইখানে বই ছাপানো হয়। বিবিটি থেকে বিভিন্ন বই প্রকাশিত হয়, এটার হেডকোয়ার্টার আছে। বাট এই যে আহ আমাদের যে এই গ্রন্থগুলোর প্রথম যে ছাপানোর মেশিন প্রভুপাদ কিনেছিলেন, সেই সেই ঘটনাটা আপনাদের আজকে আমি একটু বলবো বাবা। আপনারা একটু মন দিয়ে শুনবেন। আপনারা জানেন, আপনারা একটা কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রভুপাদ যখন প্রথম দিকে মনে আছে ব্যাক টু গড হেড ছাপছেন দিল্লিতে, কত কষ্ট করতেন তাই না? কাগজের টাকা ছিল না, কাগজের টাকার জন্য বিভিন্ন জায়গায় যেতেন, তাই না? কত কষ্ট করেছেন দিল্লির অনেক তাপমাত্রার মধ্যে। সেই উনি লিখতেন নিজে, নিজে সেটাকে সংশোধন করতেন, হেঁটে হেঁটে আবার একজন একটা প্রেসে যেতেন, তার কাছে গিয়ে ওইটা প্রুফ দেখতেন, নিজে নিজে সেটাকে ছাপতেন। হ্যাঁ, সেখানে ছাপা হতো। তো তারপর আবার ওগুলো নিয়ে ব্যাক টু গড হেড, অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাও, ওগুলো নিয়ে দিল্লির রাস্তায় রাস্তায় উনি বিক্রি করতেন। মনে আছে আপনাদের? এই গল্প কিন্তু আমি আপনাদের পড়েছি। কখনো কখনো উনি বিক্রি করতে গেলে অনেক গালাগালি করতো মানুষ। এই বুড়োটা এই রাস্তায় আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করছে, একে এখান থেকে সরে যেতে বলো, এরকম অনেক কিছু হয়েছে। পৌপাত অনেক গরমে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। উন্মত্ত ষাঁড় এসে পৌপাতকে মানে শিং দিয়ে গুঁতো দিয়েছে, পৌপাত পড়ে গেছে রাস্তায়। হ্যাঁ, আর দিল্লির তাপমাত্রা তো অনেক বেশি। আর উনি ছিলেন কত, মানে 68 69 বছরের, 68 67 68 বছরের বৃদ্ধ, বা তারও আগে থেকে উনি এই প্রচার কার্য শুরু করেছিলেন। প্রভুপাদ কত কষ্ট করেছেন বাবা। তো আপনারা জানেন 1930 সাল থেকে উনি আহ ইংরেজিতে লেখা বিভিন্ন আহ লেখা শুরু করেন। তারপরে 1944 সালে কিন্তু উনি প্রথম ব্যাক টু গডহেড পত্রিকা লেখা শুরু করেন। এবং এই পত্রিকাটা মা, আহ প্রভুপাদ চাইতেন এই পত্রিকার মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষ নয়, শুধু সারা পৃথিবীর মানুষ এই পত্রিকার মাধ্যমে, ছোট্ট একটা পত্রিকা, হ্যাঁ, এই পত্রিকার মাধ্যমে, এখানে শুধু প্রভুপাদই লিখতেন কিন্তু বাবা সব বিষয়ে। আর এই পত্রিকার মাধ্যমে সারা ভারতবর্ষের না, শুধু সারা পৃথিবীর মানুষ ভগবানকে জানবে, চৈতন্য মহাপ্রভুর কথা জানবে, এবং সনাতনী কালচার সম্পর্কে জানবে। হ্যাঁ, এটা যে একটা বিশাল আমাদের এই সনাতন ধর্ম, এটা যে অনেক অনেক মানুষের, একটা মানুষকে সুন্দর করার জন্য, একটা মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য, এটা যে কত সুন্দর একটা পথ, আইন, সেটা প্রভুপাদ আমাদের কাছে ওই ব্যাক টু গড হেড পত্রিকায় লিখতেন, অনেক প্রবন্ধ লিখতেন। আর ওনার কথা ছিল যে এই পত্রিকা পড়লে পরে ধীরে ধীরে মানুষ চৈতন্য মহাপ্রভুকে জানবে, ভগবানের কথা, কৃষ্ণের কথা জানবে, এবং আমাদের সনাতন কালচার, সনাতন ধর্মের সবকিছু জানবে। তারপর মানুষ শুদ্ধ হয়ে খুব সুখে শান্তিতে বসবাস করবে। অবশ্য সে মৃত্যুর পরেও সে ভগবানের কাছে ফিরে যাবে। এটা ছিল প্রভুপাদের আহ এই লক্ষ্য। হ্যাঁ, সেটা 1944 সালে শুরু করেন, এবং সেটা করতে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল ভারতবর্ষে। তারপর তো শিল প্রভুপাদ চলে এলেন আমেরিকাতে। আমেরিকায় এসে উনি ওনার প্রচার কার্য শুরু করলেন, চৈতন্য মহাপ্রভুর বাণী আহ বিদেশের বিদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, যে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপের মাধ্যমে মানুষ সুখী হতে পারে এই কলিযুগে, এছাড়া আর কোনো গতি নেই। হ্যাঁ, মহাপ্রভুর যে বাণী প্রত্যেকটা মানুষকে সুন্দর সুস্থ জীবন ধারায় ফিরিয়ে আনা ছিল প্রভুপাদের লক্ষ্য।
মানুষ খুব অস্থির ছিল। মানুষ এখনো অনেক অস্থির, অনেক মানুষের স্বার্থ বেশি, স্বার্থপরতা বেশি, অন্যকে ঠকানোর প্রবণতা বেশি। হ্যাঁ, এগুলো থেকে প্রভুপাদ আহ মানে প্রত্যেকটা মানুষকে শুদ্ধ করতে চেয়েছিলেন। আর এই কারণেই উনি এই সমস্ত গ্রন্থ লিখেছেন। তো পাশ্চাত্য যে দেশে যখন গেলেন, প্রভুপাদ তো ভাগবতম নিয়ে গেছিলেন। ভাগবতম আপনারা জানেন, ভগবত গীতা হলো 700 শ্লোক, ভাগবতে আছে 18,000 শ্লোক। এই ভাগবত নিয়ে শিল প্রভুপাদ কোথায় গিয়েছিলেন? ভাগবত তখন মাত্র প্রথম স্কন্ধের 3টা খণ্ড লিখে উনি এটা নিয়ে চলে গেছিলেন আমেরিকাতে। ওইটা সেল করে কিছু পেয়েছিলেন, সেটা দিয়ে চলতেন। আর ওনার আস্তে আস্তে যারা ভালোবাসতেন তারা কিছু হেল্প করতেন। এইভাবে প্রভুপাদ তার সংগঠনটি বা তার আহ জীবন পরিচালনা শুরু করেছিলেন। হ্যাঁ, বা তার এই সংগঠন পরিচালনা শুরু করেছিলেন। অ্যাকচুয়ালি এখন প্রভুপাদ যখন ওখানে মোটামুটি সাড়া পাচ্ছেন, তখন ভাবলেন যে একটা প্রেস, আমাদের মানে একটা প্রিন্টিং এর জন্য একটা মেশিন দরকার। নয়তো এত টাকা খরচ করে আমরা গ্রন্থ যদি মানুষের কাছে না দিতে পারি, তাহলে আহ মানুষের কোনো মঙ্গল হবে না। মানুষ এই কৃষ্ণ ভাবনামৃত সম্পর্কে জানবে না। তাহলে কি করা যায়? প্রভুপাদ খুব চিন্তা করতে লাগলেন। হ্যাঁ, আহ এবং তিনি কি করলেন, আহ এর মধ্যে হঠাৎ করে তার যে শিষ্যরা ছিল তার মধ্যে ছিল হলো একজন আহ গর্গমুনি। আহ উনি, ওনার পূর্বের নাম একটা ছিল, সেটা ছিল গ্রেগ সার্ফ। পরে দীক্ষিত নাম ছিল গর্গমুনি। হ্যাঁ, আর হলো গর্গমুনি এসে বললেন যে একটা ক্লাব আছে কুইন্সে, ওই ক্লাবে একটা মেশিন বিক্রি হবে, প্রেস মেশিন। এটা খবর দিল প্রভুপাদকে। প্রভুপাদ বলল, আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, চলো তাহলে, আমাকে একটু নিয়ে চলো সেখানে। গর্গমুনি হলো প্রভুপাদের, ওই যে বললাম 26 অ্যাভিনিউতে যে সকল ছেলেরা আসতো, ইয়াং ছেলেরা আমেরিকার, তাদের মধ্যে একজন। তো গর্গমুনি এসে বললেন যে, শিল প্রভুপাদ, এরকম কুইন্স নামে একটা জায়গা আছে আমেরিকাতে, সেখানে একটা ক্লাবে এই মেশিন, ছাপানোর মেশিন বিক্রি হবে, ওরা বিক্রি করে দিবে ওটা। তো প্রভুপাদ বলেন, আচ্ছা বেশ কথা, তো তাহলে চলো, আমাকে নিয়ে চলো। তো তখন প্রভুপাদের কোনো কিন্তু গাড়ি ছিল না বাবা। একটা ভ্যান ভাড়া করে, পার্সোনাল কোনো গাড়ি ছিল না, একটা ভ্যান ভাড়া করে প্রভুপাদ, গর্গমুনি আর কীর্তনানন্দ, কীর্তনানন্দ হলো কিত, আপনারা এর আগে যারা ছিলেন কিত, ওই কিত, এরা সব ওখানে গেলেন। ওই 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 ক্লাবে গেলেন। ক্লাবে গেছে, পরে ক্লাবের যিনি এই প্রেস মেশিনটা বিক্রি করবেন, তিনি সব দেখালেন, দেখিয়ে টেকে বলছে, এটা আপনাকে দিতে পারি, এটা $250 দাম। প্রভুপাদ বলছে, 250 ডলার তো অনেক। এখন তো প্রভুপাদের টাকা পয়সা ওরকম নেই বাবা তখন, তাই না? তখন প্রভুপাদ তাকে বুঝালো, দেখেন, আমি না এখানে এই আমেরিকাতে আসছি মানুষের মঙ্গলের জন্য। আপনাদের আমেরিকার মানুষরা খুব অস্থির হয়ে যাচ্ছে, সব ড্রাগ নিচ্ছে, অবৈধভাবে চলাফেরা করছে, ওরা যেন সুন্দর পথে চলে। আমরা ভগবানের কথা সবাই ভুলে গেছে, আমি শুধু তাদেরকে মনে করিয়ে দিতে আসছি। আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমেরিকাতে এসেছি। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে আমার এই উদ্দেশ্যগুলো আমি বইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি। আর আপনি যদি মেশিনটা দেন, এই মেশিনে ছাপাতে পারি, তখন মানুষের কাছে বইটা গেলে, এই গ্রন্থগুলো গেলে মানুষ উপকৃত হবে, সমাজের ভালো হবে। প্রভুপাদ তাকে অনেকক্ষণ ধরে বোঝালেন। বোঝানোর পরে সে বলল, ও আচ্ছা এই কথা, ঠিক আছে, ঠিক আছে, আমাদের না আরো একটা মেশিন আছে। ওই লোক তখন বলল, শুধু এইটাই না, আরো একটা আছে। তো প্রভুপাদ বললেন, ও আরো একটা আছে, তাহলে এক কাজ করেন, এই দুইটা মেশিন আমাকে দিয়ে দেন,
এই দুইটা মেশিনের দাম আমি একসঙ্গে $250 দিব। একটার দাম চেয়েছিল $250, তাই না? কিন্তু পৌপার যখন তাকে অনেক বুঝালেন যে আমি কি কাজের জন্য মেশিনটা নিচ্ছি, আমার ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়, তখন পৌপাতকে মেশিনটা, একটা না দুইটা মেশিন ওই ভদ্রলোক দিয়ে দিলেন $250, যেখানে একটার দামই চেয়েছিল $250। হ্যাঁ, পৌপাদের এই গুণটা ছিল, পৌপাদ সবাইকে কনভিন্স করতে পারতো, মানে সবাইকে বুঝিয়ে পথে আনতে পারতো। তো তখন পৌপাদ ওই দুইটা মেশিন নিয়ে 26th অ্যাভিনিউতে চলে এলেন। চলে এসে এইবার ওখানে মানে কয়েকজনের হাতে, হাইগ্রিভ এবং রায় রাম নামে দুইজনের হাতে এই ছাপানোর কাজ দিয়ে দিলেন। হ্যাঁ, মেশিন আনলেন কে কে, যে গর্গমুনি আর কীর্তনানন্দ। মেশিন নিয়ে এসে এইবার ছাপানোর কাজ কাদের হাতে দিলেন? দিলেন হলো হয়গ্রীবের হাতে, আর দিলেন হলো রায়রামের হাতে। ওরাও কিন্তু আমেরিকান, ওদের দীক্ষিত নেই এগুলো। ওদের বললো তোমরা ব্যাক টু গড হেড ছাপতে শুরু করো। এবং এটা কিভাবে, এই যে কাজটা প্রভুপাদ অনেক বছর ধরে একাই করতেন, সেই কাজটা এখন তিনি তার শিষ্যদের হাতে দিয়ে দিলেন। হ্যাঁ, তখন ওরা কি করতে আরম্ভ করলো বাবা, কেন পত্রিকা বের করতে হলে তো পত্রিকায় লিখতে হবে, পত্রিকা বিভিন্ন প্রবন্ধ লিখতে হবে, তাই না? প্রভুপাদ তার সমস্ত শিষ্যদের বলল তোমরা কিছু লিখো, কিছু লেখা শুরু করো, লিখতে লিখতেই লিখতে পারবে। হ্যাঁ, বসে থেকো না, ব্রেনটাকে কাজে লাগাও। হ্যাঁ, ভগবানের কথা যার যেটুকু আছে সে লিখো, যার যা অনুভূতি লিখো। এভাবে বহুপাদ তাকে মানে দুইজনকে দিলেন। রায়রাম ছিলেন একজন বড় আহ মানে ভালো সাহিত্যিক, মানে উনি বেশ সাহিত্য টাহিত্য রচনা করতেন। হ্যাঁ, রায়রাম। আর এদিকে হয়গ্রীব ছিলেন একটা কলেজের অধ্যাপক, বুঝছেন? হাইগ্রিড ছিলেন একটা কলেজের অধ্যাপক, আর রায়রাম ছিলেন একজন ভালো সাহিত্যিক, পেশাদার সাহিত্যিক ছিলেন। হুম। তিনি তারা প্রভুপাদের এই কথাটা খুব গুরুত্ব সহকারে নিলেন, এবং ওনারা ভাবলেন এটা প্রভুপাদের একটা সেবা আমাদের জন্য। তো তারা দিন রাত্রি মানে একাকার করে তারা কাজ করতে শুরু করলেন। তো আহ, এরকম ওরকম ওরা সমস্ত কিছু লেখা টেখা রেডি করেছে। পত্রিকাটার পৃষ্ঠা ছিল 36টা পৃষ্ঠা। হ্যাঁ, 36 পৃষ্ঠা সমন্বিত। ওরা লিখে সেগুলো ছাপাচ্ছে, ওই যে ছাপার মেশিন আনছে ওগুলো ছাপিয়ে পৌপাদের যে 26 নম্বর যেই ম্যাচলেস গিফট দোকান ঘরটা ছিল, তার পাশেই ছিল পৌপাদের থাকার জায়গা। আপনাদের মনে আছে? একটা দোতলা বাড়ি ছিল, আর একটা দোকান ঘর ছিল, যেই ঘরটায় প্রভুপাদ শুরু করেছিলেন তার কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলন। হ্যাঁ, ওই যে এক বাড়িতে ছিল, যেই বাড়িতে থেকে তার নতুন করে একটা ভাড়া নিল, একটা দোকান, ম্যাচলেস গিফটস। সেই দোকান ঘরেই উনি ওনার এই কৃষ্ণ ভাবনামৃতের প্রচার শুরু করলেন আমেরিকার মাটিতে। আর ওর ওই বাড়ি, ওই দোকান ঘরের পিছনেই ছিল একটা বিল্ডিং, দোতলা অ্যাপার্টমেন্ট। ওইটা 3তলা, ওইটা দোতলায় প্রভুপাদ থাকতেন। আর ওখানে একটা ছোট্ট উঠান ছিল, ওই উঠানের মধ্যে ওরা কাজ করছিলেন রাত্রিবেলা। ওরা 36 পৃষ্ঠা করে করে এরকম ভাগ 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 করে করে বাবা, ওরা পুরো একটা বেঞ্চের মধ্যে সাজিয়ে রেখেছেন। হুম, রেখেছেন। এর মধ্যে ওরা দেখছেন প্রভুপাদ কোনোদিনও এত রাতে নেমে আসেন, নেমে এসে ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। আর ওরা মনে হলো প্রভুপাদকে দেখে ওদের এত ভালো লাগলো, ওরা সবাই প্রণাম করছেন। প্রভুপাদ তাদেরকে বলছেন না না, প্রমাণ প্রণাম করতে হবে না, তোমরা যে কাজ করছো মন দিয়ে সেটাই করো। তখন ওদের ওদের কারো কারো চোখে জল, যে এমন একটা মানুষের সান্নিধ্যে আমরা এসেছি। যাই হোক, প্রভুপাদ তখন ওই যে কাগজগুলো রেখেছে না ওরা,
তারপরে আবার ব্রহ্মানন্দ কি করেছে, একটা স্ট্যাপলার মেশিন নিচ্ছে, ওইগুলো স্ট্যাপল করে 36টা পৃষ্ঠা একসঙ্গে করবে, এক একটা করে বই বানাবে, তাই তো। ব্যাক টু গডহেড একটা ম্যাগাজিন, ওই 36 পৃষ্ঠা করে এক একটা ম্যাগাজিন বানাবে। সেই জন্য একটা স্ট্যাপলার নিয়ে এসছে ব্রহ্মানন্দ। তো উনি আহ এখন ওই কাজ শুরু করেন। পৌপাত সমস্ত কাগজের উপর দিয়ে হাত বুলিয়ে দিয়ে বলল, ইসকন প্রিন্টিং প্রেস। মানে পৌপাত তখন এত আনন্দ, ইসকন প্রেস বলে পৌপাদের ভিতরে এক তৃপ্তি, যে ইসকনের প্রেস, প্রেসে প্রথম ব্যাক টু গডহেড তো অন্যের প্রেসে ছাপা হতো দিল্লিতে, এখন আমেরিকায় নিজের নিজের মেশিনে ছাপছে। ছেপে এখন বাইন, মানে ওরা সব বাধাই করছে স্ট্যাপলার মেশিন দিয়ে। বাধাই করার পরে সেই রাতে ব্রহ্মানন্দ, তারপর সৎস্বরূপ, ওরা কি করলেন বাবা জানো, ওই সাইকেল করে নিয়ে ওই লোয়ার ইস্ট সাইডে 100 কপি ওই রাতেই বিক্রি করে আসলেন, সব দোকানে যেয়ে যে প্রথম দিনই। এই শুরু হলো ইসকনের গ্রন্থের ইতিহাস। এটাই ছিল ইসকনের যে আমরা যে এখন এত গ্রন্থ দেখি, তখনও কিন্তু জানো শ্রীমৎ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ কিন্তু তখনও প্রভুপাদ লিখে শেষ করেননি, লেখাই শুরু করেননি। আগে ব্যাক টু গড হেড ছিল। হ্যাঁ, এরপরে আমেরিকায় বসেই কিন্তু প্রভুপাদ শ্রীমৎ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ শুরু করলেন। এরপরে এটাও আপনাদের জানতে হবে, গীতার আমেরিকায় বসে এই যে মেশিন কিনলেন, ব্যাক টু গড হেড পত্রিকা ছাপা হলো, প্রভুপাদ বললেন ইসকন প্রেস, তৃপ্তির সাথে বললেন। এরপরে কিন্তু শ্রীমৎ ভগবত গীতা প্রভুপাদ ভাষ্য রচনা করতে শুরু করবেন এরপরে। যাক বাবা, এইভাবেই এই প্রেসের আহ আহ, মানে তৈরি হলো, এবং প্রথম ম্যাগাজিনে প্রভুপাদের লেখা ছিল, আহ অনেক লেখা ছিল। তারপরে অনেক ওনার যে আহ, শিষ্য, তাদের লেখা ছিল, অনেক সুন্দর সুন্দর লেখা ছিল। হ্যাঁ, এভাবে করেই আমাদের ইসকনের প্রথম প্রেস। এবার আপনাদের আমি বলি, ইসকনের প্রথম প্রেস তৈরি হয়েছিল কোথায়, একটু লেখেন তো আপনারা, লিখেন, লিখেন। আমি যে কটা প্রশ্ন বলবো ওই কটা প্রশ্ন লিখবেন। কাগজ কলম না থাকলে নেন, আমি বসে আছি এখানে। এগুলো কিন্তু খুব আপনাদের অনেক কিছু না, ধারাবাহিকভাবে না জানলে, ইসকনের প্রেস, ইসকনের টেম্পল, প্রথম বিদেশের মাটিতে টেম্পল, এগুলো আপনাদের জানতে হবে। এবার আমি বললাম ইসকনের, এই যে ইসকনের আহ এই প্রেস কোথায়, মানে প্রথম স্থাপন হয়েছিল কোথায় লিখলে, এটা কত ডলার দিয়ে কিনেছিলেন প্রভুপাদ, কোথা থেকে এবং কত ডলার দিয়ে? আমি এগুলোর জায়গা রাখো মা, আমি বলছি, তোমরা ওই জায়গাগুলো দিয়ে একটা লিখে রাখবে। যেমন আমি বললাম কি, কুইন্স থেকে একটা ক্লাব থেকে দুটা মেশিন $250 দিয়ে কিনেছিলেন। পৌপাত থাকতেন লোয়ার ইস্ট সাইডে, আর কুইন্স আর একটা জায়গা, সেই জায়গার একটা ক্লাব থেকে প্রভুপাত $250 দিয়ে দুটো মেশিন কিনেছিলেন, ছাপানোর দুটো মেশিন কিনেছিলেন। কেমন? মাতাজি, আরেকবার দুটো প্রশ্ন বলুন তো। হ্যাঁ, একটা হলো প্রভুপাদ এই যে ইসকন প্রেস কোথায় প্রথম স্থাপন করেছিলেন, 1 নাম্বার। এটার উত্তর কি হবে বলেন তো মা? আপনি আমাকে প্রশ্ন করলেন, আপনি বলেন এটার উত্তরটা কি হবে সোনা?
এটার উত্তরটা হবে যে 26 এভিনিউ, 26 এভিনিউর ম্যাসলেস গিবস যে দোকান ঘর, সেখানেই প্রথম ইসকন প্রেস স্থাপন করা হয়েছিল। 26 এভিনিউ ম্যাসলেস গিবস, অনুপম উপহার এটার বাংলা। দোকান ঘরের নাম ছিল বাংলায় অনুপম উপহার, কিন্তু এটা আমেরিকা, ওখানে ইংরেজিতে নাম ছিল ম্যাসলেস গিবস। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। বলেন মা। একটু প্রথম থেকে বলবেন প্রথম প্রশ্নটা। প্রথম প্রশ্নটা হলো ইসকন প্রেস কোথায় স্থাপন করা হয়েছিল? প্রথম প্রথম কোথায় স্থাপন করা হয়েছিল? 26 এভিনিউ ম্যাসলেস গিবস। ম্যাসলেস লিখতে হবে না, লিখবে অনুপম উপহার নামক যে দোকান ঘর প্রভুপাদ ভাড়া নিয়েছিলেন প্রচারের জন্য, সেখানেই প্রথম ইসকন প্রেস স্থাপন করা হয়েছিল। বা ইসকন প্রেসের প্রথম কার্যক্রম শুরু হয় সেখানেই। ঠিক আছে? ঠিক আছে। ওকে, এবার 2 নাম্বারটা লিখেন। এই প্রথম ছাপানোর মেশিনটি প্রভুপাদ কোথা থেকে কিনেছিলেন? প্রথম ছাপানোর মেশিনটি প্রভুপাদ কোথা থেকে এবং কত টাকা দিয়ে কিনেছিলেন? 2 নম্বর প্রশ্ন। ছাপানোর মেশিন প্রভুপাদ কোথা থেকে কিনেছিলেন? হ্যাঁ মাতাজি, হয়েছে। হ্যাঁ, এবার কোথা থেকে লিখবেন আপনারা? কুইন্সের একটা ক্লাব থেকে কিনেছিলেন। ঠিক আছে মা? কুইন্স নামক একটা জায়গার, সেখানে একটা ক্লাব ছিল, সেই ক্লাব থেকে কিনেছিলেন। হ্যাঁ, কুইন্স অঞ্চলের একটি ক্লাব থেকে উনি দুটো ছাপানোর মেশিন কিনলেন। কত টাকা দিয়ে? $250 দিয়ে। ঠিক আছে। ঠিক আছে? হুম। এটা, হ্যাঁ, এটা। আর এই মেশিনে প্রথম দিন কতগুলো কোন পত্রিকা ছাপা হয়েছিল? 3 নাম্বার। এই মেশিন গুলোতে প্রথমে কোন পত্রিকা ছাপা হয়েছিল এবং কতগুলো ছাপা হয়েছিল? ব্যাক টু গড হিট পত্রিকা ছাপা হয়েছিল এবং 100টি ছাপা, ব্যাক টু গড হিট নামক পত্রিকা ছাপা হয়েছিল, আর 100খানা পত্রিকা ছাপা হয়েছিল ওই দিন, প্রথম দিন। ঠিক আছে মা? হয়েছে। ওকে, আমরা এখন, আমি একটু যে কথা, তাহলে আজকে আমরা ইসকনের প্রেস গঠন করা হলো। আমরা বিশ্বব্যাপী এই যে ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, বা প্রভুপাদ লীলামৃত, প্রভুপাদের জীবনী, ঈশোপনিষদ, কত সব গ্রন্থ আমরা দেখছি এখন ছাপা হচ্ছে। হ্যাঁ, এটার এটার মূল অফিস এখন বম্বেতে, বিবিটি। তো আমরা, আর এটা বিদেশেও আছে আমাদের। এভাবে এত গ্রন্থ এখন ইসকনের মাধ্যমে ছাপানো হচ্ছে, কোনো বাইরের কারোর প্রেসে গিয়ে ইসকন কোনো গ্রন্থ ছাপায় না। হ্যাঁ, এখন যেমন বহুপাতে দেখেন কতগুলো ছিল গ্রন্থ ছাপানো, তাই না? প্রসাদ বিতরণ বিনা পয়সায়, মন্দির স্থাপন করা। আচ্ছা, আপনারা বলেন তো টেম্পল কথার অর্থ কি? টেম্পল ইংরেজিতে টেম্পল, বাংলায় কি? হাত তুলে বলেন। হ্যাঁ বলেন। আনমিউট করা। বলেন, টেম্পল মানে মন্দির, তাই তো? টেম্পল মানে মন্দির, থ্যাংক ইউ। তো এই টেম্পলে, TMPLE, এই টেম্পলে একটা অ্যাব্রিভিয়েশন আছে।
প্রভুপাদ কেন এই টেম্পল তৈরি করতে চেয়েছিলেন, মন্দির তৈরি করলে কি হয় সেটা আপনারা এটা একটু আজকে বলবো। টি ফর টি, লেখেন তো টি, টি লেখেন খাতায়, এই যে এভাবে মা আমি বলছি, এভাবে লেখেন আপনারা, বোঝা যাচ্ছে? টেম্পল আমি এইভাবে লিখলাম, হ্যাঁ, টি এম পি এল ই, টেম্পল। টেম্পল মানে মন্দির। এই টেম্পলের টি ফর কি হয়, ই ফর কি হয়, এটা কি আপনারা জানেন? টেম্পলে কয়টা লেটার আছে বলেন তো? কয়টা বলেন? 1 2 3 4 5 6টা, 6টা লেটার আছে। এই 6টা লেটারের এক একটা অর্থ আছে। এটা কি আপনারা জানেন? জানেন? আচ্ছা, টেম্পলের টি ফর, দেখেন, ট্র্যাঙ্কুইলিটি মানে প্রশান্তি। আমি বানানগুলো পরে দিচ্ছি আপনাকে, আপনারা শুধু আগে শোনেন। টি ফর ট্র্যাঙ্কুইলিটি মানে, ট্র্যাঙ্কুইলিটি মানে প্রশান্তি, মানে আমরা বলি না, আহা এই জায়গাটা গেলে শান্তি শান্তি লাগে, তাই না? টি ফর, ই ফর এডুকেশন। আমরা এডুকেশন কথার অর্থ জানি কি, এডুকেশন মানে কি? শিক্ষা না? শিক্ষা তো। হুম। তারপর মেডিকেশন, আমরা বলি না মেডিটেট করে, সেখানে ধ্যান বা মেডিকেশন করা। তারপর পিউরিফিকেশন, পিউরিফিকেশন হলো আমাদের ভিতরে শুদ্ধ হয়, শুদ্ধতা, তাই না? তারপরে আছে লাভ, লাভ মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা, এল ফর লাভ। আর একটা আছে ই ফর এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি? ওই জায়গায় আমাদের যুক্ত হতে হবে, নিজেকে যুক্ত করতে হবে, এটাকে বলে এনগেজ করা, নিজেকে এনগেজ হওয়া, তাই না? এনগেজ করা আমরা বলি না মা? এনগেজমেন্ট বলি না, বলি না, বলো? তাহলে এই টেম্পল কথার অর্থ কিন্তু অনেক কিছু দাঁড়ায়, এটা আমাদেরকে বুঝতে হবে। টি ফর ট্র্যাঙ্কুইলিটি, অর্থাৎ মন্দিরে যে মানুষ কি পাবে, মন্দিরে গিয়ে মানুষ শান্তি পাবে, মন্দিরে গিয়ে মানুষ শিক্ষা পাবে, মন্দিরে গিয়ে মানুষ আহ মানে ধ্যানমগ্ন হতে পারে, মেডিকেশন অর্থাৎ। তারপর হলো পিউরিফিকেশন, মন্দিরে গেলে একজনের মনে মন শুদ্ধ হবে, হ্যাঁ। তারপর মন্দিরে গিয়ে মানুষের ভিতরে ভালোবাসার উদয় হবে। তারপর মন্দিরে গেলে ভগবানের কাজে যুক্ত হবে। বহুবার চেয়েছিলেন এই টেম্পলের এই কয়েকটা, টেম্পল মানে এইটা, সেটা প্রভুপাদ আমাদেরকে আহ বলতে চেয়েছেন বা দিতে চেয়েছিলেন। এই জন্য মন্দির স্থাপন করতে চেয়েছিলেন। মন্দির মানে সাধারণ কোনো জায়গা নয় যেখানে গেলে মানুষ শান্তি পাবে, সেই জন্য মন্দির দরকার। যেখানে গেলে মানুষ তোমার শিক্ষা পাবে, প্রকৃত জ্ঞান পাবে, সেটার জন্য এডুকেশন, সেটার জন্য মন্দির দরকার। মেডিকেশন, মানুষ ধ্যানমগ্ন হতে পারবে, মেডিটেট করতে পারবে, হ্যাঁ, একটা স্থির চিন্তায় ভগবানের সাথে যোগ যোগ যুক্ত হতে পারবে, এই জন্য মন্দির দরকার। পিউরিফিকেশন, মন্দিরের মাধ্যমে, মন্দিরের গেলে পরে মানুষের ভিতরে শুদ্ধতা আসবে, মানুষ পিওর হয়, ভিতরে যত নোংরা থাকে আস্তে আস্তে মানুষ সেখানটা শুদ্ধ হতে পারে। তারপরে এল ফর লাভ, ওখানে গেলে মানুষ যখন শুদ্ধ হবে, মানুষ তখন অন্যকে, সকলকে, সব জীবকে ভালোবাসতে শিখবে। তারপর ভালোবাসার পরে সে ভগবানের সেবায় যুক্ত হবে, এনগেজ হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ মন্দিরটা কত জরুরি আমাদের জন্য। এই জন্য
টেম্পল তোমরা যদি লিখতে চাও, এটা দেখতে পাচ্ছ কিনা দেখো তো শোনা। টি ফর ট্র্যাঙ্কুইলিটি দেখা যায়? দেখা যায়? তাহলে আমি একটু বড় করে লিখে দিব, বড় করে লিখবো। এডুকেশন, পিউরিফিকেশন, লাভ, এনগেজমেন্ট। বাবা দেখো, দেখতে পাচ্ছ? দেখা যায় মা? আপনারা, আমরা এখন আপনাদের কি কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে কথা বলতে পারেন বাবা। বাবু, আমি আনমিউট করতে চাই এক একজনকে। আমাকে কি হোস্ট করছে, কো হোস্ট করে একটু বলছিল মনে হয় না। আপনারা কেউ কিছু বলতে চাইলে, কিছু জানতে চাইলে আমাকে বলেন। হরে কৃষ্ণ জি। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবা, বলেন। মাতাজি আমাদের মাতাজি আমাদের গ্রামে আজ খুব ঝড় হলো তো, যে নেটওয়ার্ক আসছে আর যাচ্ছে সেই জন্য শুনতে পেলাম না। আমি একটু রেকর্ডিংটা দিলে হতো। ও আচ্ছা আচ্ছা। আমি আমিও এখন আপনি কথা বলছেন সেটাও খুব ভেঙে ভেঙে আসছে, আমিও শুনতে পাচ্ছি না আপনাকে ঠিক মতো মা। আর কেউ কিছু জানতে চান আমার কাছে? অম্লান, তিতলি, কিছু জানতে চান? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ। মাতাজি, এ, তুলসী কণ্ঠিমালা এক প্যাচ বা দু প্যাচ পড়তে নেই কেন, তিন প্যাচ বা তিন প্যাচের বেশি কেন পড়তে হয়? আচ্ছা, আপনাকে, আপনার নাম কি মামনি? কৃত্তিকা। আচ্ছা, আপনাকে যেটা বলছি, অ্যাকচুয়ালি আমরা যেই ধারায় চলি, বৈষ্ণবীয় ধারায় অনেকে পড়ে দুমালা, দুই প্যাচও পড়ে, কিন্তু আমরা যেটা, যারা দীক্ষা নেয় দেখেছি, আমাদের বলা হয়েছে মহাপ্রভু যেহেতু পড়তেন, মহাপ্রভুকে আমরা আহ মাধ্য গৌড়ীয় ধারায় যারা আছি, আমরা মহাপ্রভুকে অনুসরণ করি। যেমন তিলক মহাপ্রভু দিতেন, সেটা আমরা অনুসরণ করি। মহাপ্রভু কণ্ঠী মালা পড়তেন, সেটা আমরা অনুসরণ করি। এখন দুমালা তিন মালা, এটার ব্যাখ্যা ঠিক ওভাবে নয়। যারা দীক্ষা নেয়
তাদেরকে 3 মালা, যেমন আমার এখানে 3 মালা আছে, হ্যাঁ। দীক্ষা যারা নিবে তাদের 3 মালা পড়তে হবে। 3 মালার বেশি পড়া যাবে, 3 মালার কম পড়া উচিত নয়। কেউ পড়লে কিছু করার নেই। এটা আম, আম, মানে মহাপ্রভুকে অনুসরণ করেই এই ধারায় আমাদের গুরু মহারাজরা পড়ছেন। আমাদের মহাপ্রভু যে ধারা দিয়ে গেছেন আমরা সেটাই করছি। ঠিক আছে মা? হ্যাঁ মাতাজি ঠিক আছে। আর একটা আহ, প্রশ্ন আছে যে বলেন। জগন্নাথ, অনেক জগন্নাথ মন্দিরে লেখা থাকে জগন্নাথ জিউ মন্দির, তো জিউ কেন লেখা থাকে? জিউ মন্দির, হ্যাঁ, এটা আমিও দেখেছি মা। আমি আসলে তোমাকে এটার আহ মানে ব্যাখ্যা দিতে পারবো না। হ্যাঁ, জিউ কথাটা অনেক অনেক জায়গায় লেখা থাকে। আমি এরপর দিন জেনে তোমাকে জানাবো, ঠিক আছে? জিউটা ঠিক কেন আছে। লেখা থাকে। ঠিক হ্যাঁ। আছে। ওকে। হ্যাঁ। আর কেউ কিছু বলবেন? বলেন। তিতলি কিছু বলবে মনে হচ্ছে। মোহন কিছু বলবেন? হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মাতাজি। হ্যাঁ, দণ্ডবত প্রণাম তিতলি, বলেন। মাতাজি, ব্যাক টু গডের পত্রিকাটা কত সালে হয়েছিল ওটা আরেকবার বলুন তো। হ্যাঁ, ব্যাক টু গড হেড পত্রিকাটা শুরু হয়েছিল 1944 সালে। শিল প্রভুপাদ শুরু করেছিলেন। শিল প্রভুপাদ শুরু করেছিলেন 1944 সালে দিল্লিতে। ঠিক আছে বাবা, ভারতবর্ষে আহ 1944 সালে বাবা। আচ্ছা। আহ এখানে দেখা যাচ্ছে মোহন হাত তুলেছে। মোহন কিছু বলবেন? মাতাজি, হ্যাঁ বাবা, আমি বলেন। জগন্নাথপুরের এটা শুনে আমার একটা প্রশ্ন আসলো কি যে জগন্নাথপুরীতে কেন করে এমনি লেখা থাকে নো হিন্দুস, নো মুসলিম, না অনলি হিন্দুস, ওরকম লেখা থাকে না? হ্যাঁ, হ্যাঁ বাবা, একটা কথা কি জানেন, আমাদের বিভিন্ন সময় আসলে জগন্নাথপুরীর ইতিহাস অনেক বড়। আমি আমি জানি না আপনার এজ কত। মোহন, আপনার এজ কত বাবা? 9। 9। আমি বলি, আমি জাস্ট একটু হালকা করে বলছি। আমাদের এই পুরীর মন্দিরে কিন্তু অনেকবার আক্রমণ হয়েছে। মুসলিমরা, মুঘলরা, মানে বারবার আক্রমণ করে এই মন্দিরকে অনেকবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, যদিও পারেনি। হুম। কিন্তু বাহ্যিকভাবে অনেকবার আক্রমণ করে ওরা এখানে, তারপর থেকে যখন, এবং এই মন্দিরে আরো কিছু ইতিহাস আছে। তারপর বৌদ্ধরা, মোগলরা, বুদ্ধিস্টরা, এরা পর পর অনেকবার বাবা মানে এই মন্দিরকে অধিকার করতে চেয়েছেন, হ্যাঁ, বুদ্ধিস্টরাও। যাই হোক, তারপরে যখন আবার এই জগন্নাথের কৃপায় আবার হিন্দুদের রাজত্ব এলো, ফিরে এলো, তখন থেকেই কিন্তু ওরা অ্যাকচুয়ালি এক ধরনের রিভেঞ্জ। হুম। তখন থেকে আর কোনো মুসলিমদের ওরা এখানে ঢুকতে দিত না। শুধু মুসলিম নয়, তুমি জানো কিনা জানি না, কোনো ফরেনারকেও ওখানে ঢুকতে দেয় না, জানো বাবা? হ্যাঁ, কোনো বিদেশিকেও ঢুকতে দেয় না হ্যাঁ, ওখানে। সেটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে মানে পূর্বের ইতিহাস স্মরণ করার পরে যখন ওরা হাতে পেল, তখন থেকে ওরা ওই, আগে কিন্তু ছিল না বাবা। যখন এত বারবার এটা আক্রমণ করে এই মন্দিরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তখন থেকেই এই মুসলিমদের প্রতি ওদের এই মানে রাগটা ছিল, এবং তখন থেকে এই বার দেওয়া হয়েছে, মানে এই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? হ্যালো হ্যাঁ। মোহন, বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা একটা ইতিহাস আছে, আপনি যদি বড় হন ইতিহাসটা পড়লে বুঝবেন। আমি সংক্ষেপে বললাম। অনেকবার এই মন্দির আক্রমণ করেছেন মুঘলরা, বুদ্ধিস্টরা। হুম। এবং অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা এই মন্দির। যার ফলে যখন আবার এটা হিন্দুদের হাতে এলো, তখন থেকে ওরা মুসলিমদের বয়কট করলো। বুঝেছো? হ্যাঁ। 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 এবং জগন্নাথপুরীতে আরো অনেক মজার মজার ঘটনা আছে।
ওরা বিদেশি অনেক কিছু খায় না, জগন্নাথকে দেয় না। আপনি জানেন কিনা জানি না, জগন্নাথ পুরীতে মাটির পাত্রে রান্না হয়, এবং ওই মাটির পাত্র সেদিনই ফেলে দেওয়া হয়। হুম, এবং একসঙ্গে অনেকগুলো পাত্র পর পর দেওয়া হয়, এবং উপরের পাত্রে সবার আগে রান্নাটা হয়ে যায়। অনেক অনেক মজার মজার ঘটনা আছে জগন্নাথ পুরীতে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আপনি কি জানেন, আরো জায়গায়, শুধু হিন্দুদের না, অনেক, প্রায় ধর্মে, অনেক ধর্মেই আছে কিন্তু বাবা, অনেকে যেমন আহ ইসলাম ধর্মে আপনাদের যে মক্কা শরীফে যে হজ হয়, ওখানে কোনো হিন্দু ঢুকতে পারে না। জানেন এটা বাবা মোহন? হ্যাঁ, সেটা তো হ্যাঁ। জানেন, এরকম অনেকে অনেক জায়গায় এরকম বাধা নিষেধ দিয়ে রাখছে। তবে মজার কথা কি জানেন, সৃষ্টিকর্তা তো একজনই নাকি? হ্যাঁ, এটাই হলো, এটা হলো আমরা যেহেতু এই পৃথিবীতে এসেছি, আমাদের কিছু স্বাধীনতা দিয়েছেন উনি, এই স্বাধীনতা নিয়ে আমরা অনেক কিছু করছি। আর উনি উপরে, উনি বসে বসে হাসছেন, আচ্ছা তোমরা করো যা খুশি তাই আমাকে নিয়ে, শুধু ফিরে আসার প্রস্তুতিটা ঠিক মতো নিও, নয়তো এখানে এসে আবার ঝগড়াঝগড়ি করবে। তাই না? ভগবান ভাবছেন আমার সন্তানগুলো ওখানে গিয়েও লড়ালড়ি করছে, এরপরেও যদি ঠিকঠাক না হয় আমার এখানে এসেও আবার ঝগড়াঝগড়ি করবে, তখন আবার অশান্তি। তাই না? এই জন্য বহুপাতকে পাঠিয়েছে যে তুমি যাও আমার সন্তানদের ঠিক করো, ওরা আর ঝগড়া বাড়াবাড়ি না করুক, ওরা যেন সুন্দরভাবে জীবন চালনা করে আমার কাছে অবশেষে ফিরে আসে এবং আমার কাছে শান্তিতে থাকে। ঠিক না বাবা? আর কেউ কিছু জিজ্ঞেস করবেন বাবা? কেউ কিছু জিজ্ঞেস করবেন? আপনাদের কিন্তু গীতার উপর হরে একটার পর এক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বাবা। হ্যাঁ, হ্যাঁ, মাতাজি। বলেন, বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। মাতাজি। হ্যাঁ, এই ক্লাসে এই ক্লাসে ভালো হতো। মা শোনা কারণ যাচ্ছে না মাতাজি আপনারটা, নেটওয়ার্ক কেটে কেটে যাচ্ছে মা আপনার। মাতাজি রেকর্ডিং দিলে ভালো হতো। আমি আসলে আপনার কথাই শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে বাবা। হরে কৃষ্ণ। हरे कृष्ण माता जी दंडवत प्रणाम। ও হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আজকে আমি শেষ করে দিচ্ছি, এখানে আসলে দেরি করে ঢুকেছি তো, হ্যাঁ, না সরি। না না, কোনো ব্যাপার না মাতাজি, আসলে আমাদের এরপরে আরেকটা ইংলিশ ক্লাস আছে একটা। না না না, ওকে, সরি সরি। না, কোনো ব্যাপার না মাতাজি। ওকে, হ্যাঁ, হরে ঠিক আছে কৃষ্ণ। বাবা। আশা করি এর পরের কোনো ক্লাসে, আজকে ওই যে বললাম আমার পাসওয়ার্ডের জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন, দেরি করে ঢোকার জন্য। তো আপনারা ভালো থাকবেন, আমরা প্রভুপাদের নাম করে আজকের মতো চলে যাই। গীতার শ্লোক পড়া ছিল, আজকে ধরিনি, এর পর দিন কিন্তু আমি সেটা নিয়ে কথা বলবো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় আমার ছোট ছোট বাবা মা কি জয়। হরে কৃষ্ণ।